दोस्तों, मैंने वोट कर दिया है। दिल्ली में किसकी सरकार बने इसके लिए, और मैंने ये वोट किसको किया है आपको सुनकर बड़ा आश्चर्य होगा। मैंने ये वोट भारतीय जनता पार्टी को किया है। जिंदगी में पहली बार मैंने भारतीय जनता पार्टी को वोट किया है। क्यों किया है, इसके पीछे बहुत सारे रीजन हैं। अब तक मुसलमानों पर एक एलिगेशन ये लगता रहा कि भारतीय जनता पार्टी को हराने के लिए मुसलमान वोट करता है, लेकिन ये मैंने वोट इसलिए किया आज बीजेपी को कि दिल्ली के अंदर बीजेपी जीते। और भी इसके पीछे रीजन है, आप मुझसे कमेंट कर सकते हैं, बात कर सकते हैं। बहुत शुक्रिया। दिल्लीते निर्वाचन हो गल, केजरीवालेर संगे नरेंद्र मोदी लड़ाई, केजरीवालेर संगे राहुल गांधी कांग्रेसের লড়াই। এদিকে মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লিতে প্রার্থী দেয়নি, যদিও জাতীয় স্তরে যে পার্টির যে তকমা সেটা এখন নেই মুহূর্তে। এখন কেজরিওয়াল হচ্ছে ওনার বন্ধুঘর, মানে বন্ধু, ওদের ইন্ডি জোটে আছে। কিন্তু ইমাম সাহেবের দিল্লিতে ওটা ফেসবুকে এবং টুইটারে এক্স হ্যান্ডেলে পোস্ট দেখছিলাম, তাতে তিনি বলছেন ভোট করা দিয়ে মেনে ভোট করে দিয়েছি। এবার মোদিজি আসবেন, মোদিজির পক্ষেই ভোট হয়েছে। এটা 50 সেকেন্ডের একটা ক্লিপ, কিন্তু খুব ইন্টারেস্টিং। হঠাৎ করে ইমাম সাহেব দিল্লির মতো জায়গা থেকে বলছেন, তখন ভেবেই কথা বলছেন। তো তার মানে হচ্ছে কি খেলা শেষ? তাহলে কি এবার পাশা পাল্টাবে? কেজরিওয়ালের কি চাপ আছে কপালে, মানে অরবিন্দ কেজরিওয়াল? তাহলে কি সংখ্যালঘু যে বৃহৎ অংশের যে ভোট সেটা দিল্লিতে এবার কি বিজেপি ঝুলিতে যাবে? ইমাম সাহেবের এক্স হ্যান্ডেল পোস্ট আছে, সেই প্রশ্নের উকি দিচ্ছে। সমীক্ষা শুরু হয়ে গেছে, কে কত আসন পাবে, কে কত জিতবে, ঠিক আছে। কিন্তু ইঙ্গিত যা ঈশান কোণের যা মেঘের ঘনঘটা দেখছি, তাতে ইমাম সাহেবের বক্তব্য যদি ঠিকঠাক হয়ে থাকে, নিশ্চয়ই ঠিকঠাকই বলেছেন, তাহলে এবারে আসন কিন্তু নরেন্দ্র মোদীর দিকে ঝুলতে পারে, অর্থাৎ দিল্লি নিয়ে বারবার লড়াই আছে। কিন্তু প্রশ্ন হচ্ছে কেজরিওয়াল যে ভোটের প্রচারের সময় কেন্দ্রের শাসন অপশাসন এবং বিভিন্ন সময় কেজরিওয়ালকে হেফাজতে নেওয়ার ইডি সিবিআই সমস্তগুলো তিনি ইস্যু করছিলেন, এবং তিনি একথাও বলেছেন যে দিল্লির যমুনার জল একবার খেয়ে দেখো। কিন্তু হরিয়ানাতে একজন বিজেপি নেতা তিনি জল খেয়ে দেখেছেন। আমার প্রশ্ন হচ্ছে যে কেজরিওয়াল সাহেব, যখন আপনি পরপর যখন মুখ্যমন্ত্রী দেখেছেন, তো দিল্লিতে পলিউশন কেন, যমুনা নদীর রিভার পলিউটেড কেন? তার জন্য তো সরকার, রাজ্য সরকারের ভূমিকা, অর্থাৎ আপনারা তো দিল্লির থাকতে বসে আছেন। তার মানে হরিয়ানার পর থেকে দিল্লিকে ভজনপুরা দিকে বিস্তীর্ণ অঞ্চলে যে সমস্ত চামড়া ফ্যাক্টরি আছে, জিন্সের ফ্যাক্টরি আছে, বড় বড় ফ্যাক্টরিগুলো আছে, এবং দিল্লির থার্মাল পাওয়ার আছে, তার সমস্ত যে বজ্র পদার্থগুলো সেগুলো পর্যন্ত যমুনা নদীতে একদম ঢেলে দিয়েছে। কোনো আইন কানুন নেই, কোনো মানা হয়নি। তিনি কেজরিওয়াল সাহেব বলছেন যে দিল্লি যমুনার জল খেয়ে দেখুন। তাহলে আপনার তো ওখানে ভূমিকা ছিল, আপনি তো এটা করতে পারতেন। করা আইন যদি প্রত্যেকটা ইন্ডাস্ট্রিকে বলতেন যে বজ্র পদার্থ ফেলবে তার বিরুদ্ধে ব্যবস্থা না হবে, তার লাইসেন্স বাতিল হবে, তা তিনি করেননি। এক নাম্বার 2, দিল্লিতে স্লাম এরিয়াতে প্রবলেমগুলো যেগুলো আছে, যেটা আপনার মধ্যে পড়ে, যদিও আপনার মানে দিল্লি পুলিশ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে কাজ করে, ঠিক আছে, 6 ফুট লাঠি নিয়ে তারা ঘুরে বেড়ায়, সেটা দিল্লির আইন শৃঙ্খলার প্রশ্নে। কিন্তু কথা হচ্ছে যে আপনি এটা বলুন যে দিল্লিতে যে সমস্ত ঝুগ্গি বস্তি আছে সেগুলোর ক্ষেত্রে, পুনর্বাসনের ক্ষেত্রে আপনি কতটা কাজ করেছেন, সেটা খুব গুরুত্বপূর্ণ এবার ইস্যুতে হয়েছে। দিল্লিতে ছেড়ে রোজগারের ক্ষেত্রে যাই ব্যবস্থা, সেই রোজগারের বিগত আপনার দশকে আপনি যতবার আপনি ক্ষমতায় এসেছেন, রোজগারের পরিস্থিতি কি? দেখুন, আইটি সেক্টর ডেভেলপমেন্ট এসব কথা বলে লাভ নেই। সবাই আইটি সেক্টর চাকরি করেন না, আর সবাই অর্গানাইজেশন সেক্টরে কাজ করেন না। ভোট হয় সবসময় আবেগে হয়, এটা যেমন ঘটনা। ভোট উন্নয়নকে থেকে হচ্ছে ভারতবর্ষে, এটা কম জায়গায় রিফ্লেকশন হয়। তাই যমুনার জল দূষিত, তার জন্য কেজরিওয়াল সাহেব আপনার দায় থেকে যায়, কারণ আপনি ক্ষমতায় দীর্ঘদিন আছেন। দিল্লিতে বিভিন্ন সময় যে ট্রান্সপোর্টেশনের ক্ষেত্রে একটা বিরাট সমস্যা ছিল, যদিও মেট্রো, যদিও এটা সেন্ট্রাল প্রজেক্ট কেন্দ্রীয় সরকার করেছে, এইগুলো দেখে কিন্তু ভোট হয়নি। ভোট হয়েছে যা আপনার আমলে, আপনি রাজত্বকালে দিল্লির যে সমস্ত পিছিয়ে পড়া মানুষ যারা বস্তি এলাকায় থাকে তাদের বিদ্যুৎ কতটা দিতে পেরেছেন সেটারই প্রশ্ন ছিল। সেখানকার অন্ন বস্ত্র বাসস্থান তাদের কথা ছিল। দিল্লিতে আনঅর্গানাইজড সেক্টরের সংখ্যাটা কি, চাকরির ক্ষেত্রে পরিস্থিতি কি, এগুলো হচ্ছে যে
কথা ছিল। আপনি শুধু নরেন্দ্র মোদীকে আক্রমণ করেছেন, প্রধানমন্ত্রীকে, অমিত শাহকে আক্রমণ করেছেন, কিন্তু আলটিমেট আপনাকে দায়টা বর্তাবে এবং আপনার ঘাড়ি বর্তাবে। হচ্ছে যেহেতু যমুনা জল দূষিত হয়েছে, এটা একটা দিল্লির হচ্ছে এটা ফুসফুস যমুনা নদী। যা যমুনা তো প্রয়াগে গিয়ে সঙ্গমে সেখানে মিলন ঘটেছে, সেখানে জল পরিষ্কার, সেখানেও পরিষ্কার কিন্তু বলতে পারবো না, বিতর্ক আছে। কারণ যমুনার যে দূষিত বায়ু, দূষিত জল, দূষিত পরিস্থিতি তা তো গিয়ে প্রয়াগে মিশেছে। তাহলে দিল্লির যমুনা খেয়ে দেখুন, সেটা প্রয়াগেও কিন্তু তার রিফ্লেকশন আছে। আমি যাচ্ছি আর প্রয়াগ পর্যন্ত যাবো না, আমি দিল্লি পর্যন্ত থাকি। করলবাগ বলুন, ভজনপুরা বলুন, শাহদারা বলুন, মজপুর বলুন, গান্ধীনগর বলুন, গীতা কলোনি বলুন, আপনি সিয়ার পার্ক বলুন, আপনি সাউথ দিল্লি বলুন, হাউসকাস বলুন, মেহরালি বলুন, যেখানে যাবেন। এবং হচ্ছে যদি এদিকে চলে যান, তুগলকাবাদ চলে যান, গোবিন্দপুরি চলে যান, বিস্তীর্ণ এলাকাতে যে পরিস্থিতি, সেটা হচ্ছে সেখানকার মানুষের গড় আয়ের ক্ষেত্রে নানান প্রশ্ন এবার উকি দিয়েছে। দিল্লির শিক্ষাক্ষেত্রের পরিস্থিতি, ডেভেলপমেন্টের ক্ষেত্রে বলবেন যে কেন্দ্রীয় সরকার তার নীতি নির্ধারণ করেন, সেন্ট্রাল গভর্নমেন্টের এডুকেশন পলিসিও ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে। কিন্তু ঠিক, এটা যেমন ঠিক, কিন্তু পাশাপাশি এটাও ঠিক যে আপনি এই বিগত কয়েক বছরে আপনি তো পরপর ক্ষমতায় এসেছেন, শিলা দীক্ষিত সরিয়ে এসেছেন, আপনি মুখ্যমন্ত্রী গেছেন, আপনি তার পরের বার মুখ্যমন্ত্রী গেছেন, এবার 2025-এ আপনার নির্বাচন। তাই ইমাম সাহেবের বক্তব্য যদি ভোট बीजेपी को करा दिया, इस बार बीजेपी आएगा, এটা যদি ধরে নিই তাহলে কিন্তু ভাবতে হবে। কারণ সংখ্যালঘু ইজ ফ্যাক্টর, বিশেষ করে দিল্লির ভোটে। দিল্লিতে বৃহৎ অংশে কিন্তু সংখ্যালঘু ভোটটা হয়, অথচ আমাদের পশ্চিমবঙ্গে এটা হয় না। তাহলে দিল্লিতে সংখ্যালঘুদের মধ্যে চেতনা এসছে, সমৃদ্ধি এসছে, যে ভারতবর্ষে উন্নয়নের ক্ষেত্রে মোদীজির যে ভূমিকা আছে তার রিফ্লেকশন হয়েছে। এটা পশ্চিমবঙ্গে এই ছবি আপনি কোনো ইমাম সাহেবের কাছ থেকে আশা করেন, সেটা নিশ্চয়ই পাবেন না। এখানে ভোট ব্যাংকের রাজনীতি হয়, সংখ্যালঘুকে কেন্দ্র করেই হয়, যা 27% বা 28% হয়েছে। তা দিল্লি হচ্ছে পথ দেখাবে যদি ইমাম সাহেবের কথা হয়। ইমাম সাহেবের অত্যন্ত সংস্কৃতিবান হয়, রুচিবান হয়, তারা ইসলাম ধর্মের এক একজন পণ্ডিত মানুষ, তাদের কথা কিন্তু গুরুত্ব আছে। তাই দিল্লি থেকেই বোঝা যাবে আগামী দিনের 26 নির্বাচনে যে সংখ্যালঘু যে ভোটটা কোন দিকে সুইং করে, টার্ন করে। আর 2025-এ বিহারে যে ভোট আছে, ওখানে সংখ্যালঘু ভোট আছে, কোন দিকে টার্ন করে, সুইং করে, নীতিশ কুমারের দেখার আছে। কারণ সংখ্যালঘু ভারতবর্ষের কিন্তু ফ্যাক্টর, যেটা দিল্লি থেকে শুরু হলো ইমাম সাহেবের এক্স হ্যান্ডেল থেকে। অন্তত আমার এটা মনে হয়েছে যে কোথাও না কোথাও যমুনার পূব দিকে ঈশান কোণে কিন্তু মেঘ জমছে। সেই মেঘের বৃষ্টিপাতে কিন্তু আপনার শরীর ভিজবে কিনা বলতে পারছি না, কিন্তু ইমাম সাহেবের বক্তব্যে যদি ঠিকঠাক করে এগোয় তাহলে এবার খাতা কিন্তু অন্য জায়গায় খুলে যেতে পারে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন, আরও প্রতিবেদন আমরা আপনাদের দেখাবো। নমস্কার, আমি নয়ন রায়।